আসসালামু আলাইকুম সবাইকে। আমি ফাতেমা সাদিয়া ফ্রম স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ। গত লেকচারে আমরা তাপগতিবিদ্যার কিছু ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করেছিলাম। খুব বেসিক কিছু টপিক নিয়ে আমরা কথা বলেছি। আজকের লেকচারেও আমি চেষ্টা করব তাপগতিবিদ্যার কিছু বেসিক ব্যাপার ক্লিয়ার করার জন্য। আচ্ছা, সো কথা না বলে আমরা শুরু করি। আচ্ছা, সো আজকের আমাদের টার্গেট হচ্ছে তাপগতিবিদ্যার 3টা সূত্র খুব ভালোভাবে ক্লিয়ার করা। সো এই জন্য আমরা প্রথমেই কিছু বেসিক বিষয়াবলী সম্পর্কে জেনে নিব। আচ্ছা, সো প্রথমেই দেখো তাপগতীয় ব্যবস্থা বা তাপগতীয় সিস্টেম জিনিসটা কি। আচ্ছা, বইয়ে দেখবা খুব ভালোভাবে এটার সংজ্ঞা দেওয়া আছে। তারপরে আমি মুখে বলি একটু যে কোনো একটা বেষ্টনী দিয়ে আবদ্ধ বা কোনো কিছু দিয়ে আবদ্ধ কোনো নির্দিষ্ট পরিমাণ বস্তুকে কি বলা হয়? সিস্টেম বলা হয়। সো দেখবা এখানে আমি কি পয়েন্ট দিয়ে লিখে রাখছি যে ডাকনা দিয়ে আবদ্ধ, এইটা গুরুত্বপূর্ণ। এইটা এক্সাম্পল দিয়ে যদি মনে রাখতে চাই তো আমি বলবো বেলুনে ভর্তি একটা গ্যাস বেলুনের কথা আমি বলতে পারি। বেলুনের একটা সারফেস থাকে না? সো সেই সারফেস দিয়ে কিছু পরিমাণ গ্যাস কি থাকে? আবদ্ধ থাকে। সো এই যে আবদ্ধ গ্যাসটুকু আছে সেটাকে আমরা বলবো কি? সিস্টেম বলবো। এই যে একটা বেলুন, অনেকগুলা বেলুনের পিকচার আমি দেখাইলাম। তারপরে দেখো এই যে বেলুনে ভর্তি গ্যাস আছে, এই গ্যাস ছাড়া এর চারপাশের যা কিছু আছে সবই হচ্ছে কি পরিপার্শ্ব বা পরিবেশ বা সারাউন্ডিংস। ওকে, সো এইগুলো আমাদের শেষ। এখন দেখো সিস্টেম কয় প্রকার এইটা আমরা জানবো। সিস্টেম হচ্ছে 3 প্রকার: মুক্ত সিস্টেম, বদ্ধ সিস্টেম অ্যান্ড বিচ্ছিন্ন সিস্টেম। আচ্ছা, শুরুতেই আমরা জানবো মুক্ত সিস্টেম জিনিসটা কি। মুক্ত কথা থেকে কিন্তু বোঝা যায় মুক্ত মানে কি এর ভরও আদান প্রদান হবে, শক্তিও আদান প্রদান হবে। হ্যাঁ, এই যে দেখো ভর এবং শক্তি উভয়ই আদান প্রদান হয়। আমরা উদাহরণ হিসেবে বলতে পারি একটা ডাকনাবিহীন পানির পাত্র। সো তুমি জাস্ট কল্পনা করো যে একটা ডাকনাবিহীন পানির পাত্র যে আছে, সেই পানির পাত্র যেহেতু ডাকনা নাই সে তো আমি পানি এড করতে পারি, আবার পানিকে কিছু সরায় ফেলতে পারি। তার মানে এখানে ভর বিনিময় করে কি না? করে। আবার আমি যখন এই পাত্রটাকে তাপ দিব তখন সে তাপটা গ্রহণ করবে। হ্যাঁ, গ্রহণ করে তার তাপমাত্রা কিছুটা কি হবে? বাড়ায় দিবে। অ্যান্ড কিছু পরিমাণ পানি দেখা যাইতে পারে যে ভাসপ হিসেবে উড়েও যাচ্ছে, তার মানে কি ভরও কিছু কমে যাবে। তাহলে শক্তি কি এখানে বিনিময় হচ্ছে কি না? অবভিয়াসলি হচ্ছে। আমি যখন এটাকে ফ্রিজে নিয়ে রাখবো তখন দেখা যাবে এটা ঠান্ডা হয়ে যাবে। তার মানে কি ওইখানেও তার টেম্পারেচার কমে গেল, মানে তাপের আদান প্রদান হচ্ছে। আর তাপ এক প্রকার শক্তি, সো শক্তির আদান প্রদান হচ্ছে বলে আমরা ধরে নিতে পারি। তার মানে মুক্ত সিস্টেমে ভর এবং শক্তি উভয়ই বিনিময় করে। তুমি যদি এই কথাটা মনে রাখতে না পারো তাইলে তুমি এই এক্সাম্পলটা মনে রাখবা, ডাকনাবিহীন পানির পাত্র, তাহলে দেখবা খুব ইজিলি এই জিনিসটা মনে রাখতে পারবা। আচ্ছা, সব বদ্ধ সিস্টেমে দেখবা যে কি ডাকনাযুক্ত পানির পাত্র। তার মানে বুঝতে পারতেছো না? তার মানে কি ভরের আদান প্রদান হবে? অবভিয়াসলি না, ভরের আদান প্রদান হবে না, কেবল শক্তির আদান প্রদান হবে। যেমন এই পাত্রটাকে চুলায় বসাইলে আগের মতো আবারও কি হবে? গরম হবে। ফ্রিজে নিলে ঠান্ডা হবে। কিন্তু যেহেতু ডাকনা আছে তার মানে কি ভরের আদান প্রদান করতে পারবো না। আচ্ছা, এখন দেখো বিচ্ছিন্ন সিস্টেম, মানে আগের দুইজন থেকে বিচ্ছিন্ন। হ্যাঁ, আলাদা। তার মানে কি দেখো পানির ফ্লাক্সের উদাহরণ বলতে পারি। ফ্লাক্সের কথা যদি আমি বলি, ফ্লাক্সের একটা ডাকনাও থাকে। তার মানে কি ভর আদান প্রদান করে না? ফ্লাক্সের মধ্যে আমরা কি পানি রাখি, গরম পানি রাখি, সেটা অনেকক্ষণ যাবৎ গরম থাকে। ওইটা কি ঠান্ডা খুব সহজে হয়ে যায়? হয় না। ফ্রিজে রাখলেও কি ওই গরমই থাকবে। হ্যাঁ, মানে খুব বেশি গরম না থাকলে গরম তো থাকবে, তাই না? তো শক্তির কি আদান প্রদান হয় কি না? হয় না। আচ্ছা, তো তার মানে আমি বলতে পারি যে বিচ্ছিন্ন সিস্টেমে ভরও আদান প্রদান হয় না, শক্তিও আদান প্রদান হয় না। তার মানে আমি যদি একটা সামারি করি তাহলে দেখবা যে মুক্ত সিস্টেমে ভর এবং শক্তি উভয়ই বিনিময় করে, বদ্ধ সিস্টেমে কেবল শক্তি বিনিময় করে, কিন্তু বিচ্ছিন্ন সিস্টেমে ভর এবং শক্তি কোনোটাই বিনিময় করে না। এই ব্যাপারগুলো তোমরা মনে রাখবা। এইগুলো হচ্ছে গিয়ে পরীক্ষা আসতে পারে, MCQতে আসতে পারে, খুব ইম্পর্ট্যান্ট। অ্যাডমিশন টেস্টের জন্য তো অবশ্যই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন আমরা জানবো তাপগতীয় স্থানাঙ্ক কী জিনিস। তাপগতীয় স্থানাঙ্ক এটা কি করে? গ্যাসের অবস্থা প্রকাশ করে। এটার মধ্যে কে আছে? পি আছে, ভি আছে, টি আছে। পি কি? প্রেশার মানে চাপ, ভি হচ্ছে ভলিউম আয়তন, এন হচ্ছে টি মানে হচ্ছে টেম্পারেচার বা তাপমাত্রা। সো আমরা যখন একটা গ্যাস সম্পর্কে বলি, ধরো আমি বললাম যে একটা গ্যাসের চাপ হচ্ছে 10 atm,
আয়তন হচ্ছে 20 ml। তারপর হচ্ছে আমি বললাম টেম্পারেচার একটা কিছু বললাম। সো এটা কি করলো, তার অবস্থা প্রকাশ করলো না? অবস্থা প্রকাশ করলো কি না? অবভিয়াসলি করলো। তো ওইগুলোকেই আমি বলবো কি, তাপগতীয় স্থানাঙ্ক। এই তাপগতীয় স্থানাঙ্ককে যদি আমি একটা গ্রাফে বসাই তো তাদের একটা চেঞ্জ হবে। সো সেই চেঞ্জকেই আমি বলবো কি, তাপগতীয় প্রক্রিয়া। তোমরা দেখবা হয়তো এই যে বয়েলের সূত্র দেখবা, চার্লসের সূত্র দেখবা, ওইগুলোতে দেখবা পি এর সাথে বি এর সম্পর্ক, হ্যাঁ, তারপরে ভি এর সাথে টি এর সম্পর্ক, ওইগুলো তোমরা দেখবা। সো ওইগুলোর যে চেঞ্জ হবে না, স্থানাঙ্কের কি পরিবর্তন হবে না, সো এই পরিবর্তনকেই আমরা বলবো কি, তাপগতীয় প্রক্রিয়া। ওকে ফাইন। সো এবার আসি আমরা মূল সূত্রে। আমাদের মূল যে টার্গেটটা ছিল তাপগতিবিদ্যার সূত্র, সেটাতে আমরা আসবো। তো আমাদের বেসিক কিছু জিনিস ক্লিয়ার হয়ে গেল। তাপগতিবিদ্যার 0তম সূত্র নিয়ে আমরা আগে আলোচনা করব। সো দেখো, 3টা বস্তুর ছবি আমি এখানে দেখাইছি, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। এখানে বলা আছে যে প্রথম এবং দ্বিতীয় বস্তু যদি তৃতীয় বস্তুর সাথে তাপীয় সমতায় থাকে তাহলে প্রথম এবং দ্বিতীয় বস্তুও পরস্পরের সাথে তাপীয় সমতায় থাকবে। মানে ধরো প্রথম আর তৃতীয় বস্তু ধরো তাপীয় সমতায় আছে, আমি আরেকটা বস্তু নিয়ে আসছি, দ্বিতীয় বস্তু, সেটার নাম দিলাম, সেটা আর তৃতীয় বস্তুও কিন্তু তাপীয় সমতায় আছে বললাম। তাইলে প্রথম আর দ্বিতীয় যে বস্তুটা আছে তারাও কিন্তু পরস্পর কি, তাপীয় সমতায় থাকবে। এটাই হচ্ছে আমাদের 0তম সূত্র। এখন এই 0তম সূত্রের উপর ভিত্তি করে থার্মোমিটার তৈরি করা হয়েছে। এটা খুবই ইম্পর্ট্যান্ট কিন্তু, হ্যাঁ, খুবই ইম্পর্ট্যান্ট অ্যাডমিশনের জন্য। আচ্ছা, সো আরেকটা ব্যাপার এখানে আছে যে বইয়ের মধ্যে একটা লাইন পাবা তোমরা, তাপীয় সমতায় যে থাকবে। এই তাপীয় সমতা মানে কি, তাপীয় সমতায় থাকা মানে কি, তাপমাত্রার কথা বলছি এখানে। এটা বইয়ের মধ্যে কিন্তু পেয়ে যাবা। আচ্ছা, বইয়ে প্রত্যেকটা বেসিক জিনিসই আছে, জাস্ট আমি একবার বুঝাই দিলাম তা তোমাদের পড়তে যেন সুবিধা হয়। আচ্ছা, ওকে, এবার আসি আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রে। প্রথম সূত্রে বইয়ের মধ্যে দেখবা প্রথমেই দেওয়া আছে ঝুলের সূত্রটা। ঝুল কি বলছে? ঝুল বলছে ডব্লিউ ইজ প্রপোর্শনাল টু কিউ। মানে আমাকে, মানে কোনো একটা বস্তুর মধ্যে কাজ করাইতে চাইলে কি দিতে হবে, তাপ দিতে হবে, এবং এটা পরস্পর কাজের পরিমাণ তাপের পরিমাণের সমানুপাতিক। তো এই সমানুপাতিক চিহ্নটা যদি আমি উঠাই দিই তখন একটা কি ইকুয়াল বসে না, ইকুয়াল বসে। তো ডব্লিউ ইজ ইকুয়াল টু আমি বলতে পারি জে কিউ। ওকে, সো যে জিনিসটা কি, যে হচ্ছে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বা সমতুল। তাহলে যে এককটা কি সেটা বের করতে হবে। ওকে, সো জেকে এক পাশে রেখে আমি যদি ডব্লিউ বাই কিউ লিখি তো দেখবা সেখানে ডব্লিউ এর একক কি, ঝুল, কাজের একক কি, ঝুল না, অবশ্যই। তারপরে দেখবা তাপ কি কিউ, সে কিউ এর একক কি, ক্যালোরি। সো এই জন্য আমরা বলছি ঝুল পার ক্যালোরি। ওকে, এটার মান আছে, দেখে নিবা তোমরা। আচ্ছা, সো ক্লসিয়াসের মতে আরেকটা কথা সে বলছে, সেটা হচ্ছে ক্লসিয়াস বলছে যে প্রদত্ত তাপ ইজ ইকুয়াল টু অভ্যন্তরীণ শক্তি প্লাস কাজ। মানে কোনো একটা বস্তুকে ধরো আমি তাপ দিছি, সেই তাপের সম্পূর্ণটুকু কিন্তু সে কাজ করে না, হ্যাঁ, সম্পূর্ণটুকু কাজ করে না, কিছুটা পরিমাণ শক্তি সে নিজের মধ্যে জমা রাখে, প্রয়োজন মতো সে অন্য কোনো শক্তিতে সেটাকে রূপান্তর করে। সেই সূত্রটাই কিন্তু তোমাদের বইয়ে আছে, ইসাক স্যারের বইয়ে কিন্তু ওই অভ্যন্তরীণ শক্তির কথা বলা আছে, সূত্রটা দেওয়া আছে। আচ্ছা, সো এই অভ্যন্তরীণ শক্তি কিন্তু বিভব শক্তি অথবা গতিশক্তি যে কোনো কিছুতে কিন্তু পরিণত হয়ে যেতে পারে। আচ্ছা, এটা আমরা শিখে নিলাম, ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ। তারপর আসি আমরা দ্বিতীয় সূত্র। আচ্ছা, ওকে, সো দ্বিতীয় সূত্র কাকে প্রকাশ করে? এন্ট্রপিকে প্রকাশ করে। এন্ট্রপি কি একটু পরেই আমরা সেটা জানবো। আমরা একটা উদাহরণের মাধ্যমে, খুব মজার একটা উদাহরণ আছে, ওইটা দিয়ে আমরা জেনে নিব। সো দেখো, এন্ট্রপির একটা সূত্র আছে, এন্ট্রপিকে প্রকাশ করা হয় ডিএস দ্বারা। এই ডিএস ইজ ইকুয়াল টু ডিকিউ বাই টি। ডিকিউ মানে কি, তাপের পরিবর্তন, টি মানে কি, টেম্পারেচার। তাপ আর তাপমাত্রা কিন্তু একই জিনিস না, সেটা কিন্তু প্রথম লেকচারেই বলছিলাম, সো গুলাই ফেলবা না। আচ্ছা, সো দ্বিতীয় সূত্রে কিছু কি পয়েন্টস আছে, কিছু নোট আছে, সেগুলো দেখে নাও। এটা আমি আগেই বলে ফেলছি, তাই না? তাপকে সম্পূর্ণরূপে কাজে রূপান্তর করা যায় না। আচ্ছা, আরেকটা ব্যাপার বলি, এই যে দ্বিতীয় সূত্র না, এই দ্বিতীয় সূত্রে কিছু বিবৃতি আছে। বইয়ের মধ্যে আছে কার্নোর বিবৃতি, প্লাঙ্কের বিবৃতি, এগুলো আছে, ক্লসিয়াসের বিবৃতি আছে। সো ওইগুলো জাস্ট একবার রিডিং পড়ে নিবা, এগুলা তেমন একটা আসে না, দেখে নিতে পারো আর কি। আচ্ছা,
সো এই যে দেখো তাপ ইঞ্জিন, রেফ্রিজারেটর এগুলো কিন্তু দ্বিতীয় সূত্রের উপর প্রতিষ্ঠিত। তাপ ইঞ্জিন, রেফ্রিজারেটর কিন্তু দ্বিতীয় সূত্রের উপর প্রতিষ্ঠিত। এটা কিন্তু মনে রাখবা। আমাদের 0তম সূত্রের মধ্যে আমরা কি পাইছিলাম বলো তো? 0তম সূত্রের মধ্যে আমরা পাইছিলাম কি থার্মোমিটার না? হ্যাঁ। আর দ্বিতীয় সূত্রের মধ্যে পাইলাম কি তাপ ইঞ্জিন এবং রেফ্রিজারেটর। সো এই কোন সূত্র কাকে প্রকাশ করে, হ্যাঁ, কোন সূত্রের উপর কোনটা প্রতিষ্ঠিত, এগুলা মনে রাখবা। এগুলো অ্যাডমিশন টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, সো একটা মজার বিষয় আবার দেখো তো এইগুলা কি ক্যারামের গুটির মতো লাগতেছে না অনেকটা? ঠিক কিনা? লাগতেছেই না? অনেকটা সারিবদ্ধ। আমরা ছোটোবেলা পিটিতে যেরকম দাঁড়াইতাম না, ওই রকম। সো এই গুটিগুলাকে যখন আমরা এই যে স্ট্রাইক দিয়ে একটা কি ঠুকা দিব, তখন কি হবে? এই যে ছড়ায় পড়ছে। আমরা এই যে টিফিন টাইমের সময় বন্ধুবান্ধবরা অনেকে কি করতাম, দৌড়ঝাঁপ করতাম, খেলাধুলা করতাম, চারদিকে ছড়ায় পড়তাম, বিশৃঙ্খল একটা অবস্থা তৈরি হইতো। ওই রকম আর কি তারাও ছড়ায় পড়ছে। সো আমি এই ক্যারামের গুটিগুলোকে যদি গ্যাসের অণু হিসেবে কল্পনা করি, হ্যাঁ, তাহলে দেখো গ্যাসের অণুগুলাও কিন্তু এরকম ছড়ায় ছিটায় থাকে, তাই না? হ্যাঁ। তো গ্যাসের অণুগুলোকে যখন আমি তাপ দিব, তখন তাদের বিশৃঙ্খলার পরিমাণটা অনেক বেশি বেড়ে যাবে, মানে অনেক তাদের ছোটাছুটি অনেক বেশি বেড়ে যাবে। তো এই যে বিশৃঙ্খলার পরিমাণটা, সেটাকেই আমরা কি বলতে পারি? এনট্রপি বলতে পারি। তার মানে এনট্রপি কি? এনট্রপি হচ্ছে বিশৃঙ্খলার পরিমাণ। এখন তোমরা ইসহাক স্যারের বইয়ে দেখবা এনট্রপি নিয়ে একটা কথা বলা আছে যে আমাদের জগতের এনট্রপি ক্রমেই কি হচ্ছে? বাড়ছে। বলো তো কেন বাড়ছে? খুব ইজি কিন্তু আনসারটা। সেটা হচ্ছে যে আমাদের পৃথিবীর টেম্পারেচার কিন্তু ক্রমেই বাড়ছে, তাই না? এটা আমরা জানি। খুব বেশি গরম থাকে প্রায় সময়। সো এই যে টেম্পারেচারটা বাড়তেছে গ্রিনহাউস গ্যাসের কারণে। সো এই গ্রিনহাউস গ্যাসের কারণে তাপমাত্রা বাড়ছে। তার কারণে কি হচ্ছে? গ্যাসগুলার বিশৃঙ্খলা বাড়ছে। হ্যাঁ, তার মানে কি হচ্ছে? এনট্রপি বাড়ছে। কারণ আমরা জানি এনট্রপি মানেই হচ্ছে বিশৃঙ্খলার পরিমাপ। সো এই জন্যই বলা হয় যে জগতের এনট্রপি ক্রমেই বেড়ে চলেছে। আচ্ছা, সো তাহলে আজকে এতটুকু পর্যন্তই। আশা করি তোমাদের জন্য কিছু হলেও উপকার হবে। আমি বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করলাম, যেন অ্যাডমিশন টেস্টে এই বেসিক জিনিসগুলোতে তোমরা হিমশিম না খাও। অনেক ক্ষেত্রেই দেখা যায় অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে, বিশেষ করে মেডিকেল অ্যাডমিশন টেস্টে মুখস্থ করে আসলে খুব একটা ভালো করা যায় না। অনেকের ক্ষেত্রে আমি আসলে দেখছি যে বেসিক কিছু জিনিসে ঘাটতি থাকার কারণে এই মুখস্থ জিনিসটা অনেক সময় কাজেও লাগে না, মনেও থাকে না। সো এই জন্যই আর কি ট্রাই করা বেসিক কিছু বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করা। সো আজকে এতটুকু পর্যন্তই। আগামী কোনো লেকচারে কোনো টপিক নিয়ে তোমাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত তোমাদের জন্য শুভকামনা রইল। আমার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম।